আমি মোহাম্মদ আনিসুর রহমান বিপ্লব পাঠ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। ইলেকশনের দিন ঘোষণা হয়ে গেছে, মুসলিম লীগ পার্লামেন্টারি বোর্ড গঠন করা হবে। কাউন্সিল সভা ডাকা হলো কলকাতা মুসলিম ইনস্টিটিউটে। মুসলিম লীগ পার্লামেন্টারি বোর্ডে 9 জন সদস্য থাকবে, তার মধ্যে 2 জন এক্স অফিসিও আর মুসলিম লীগ পার্লামেন্টারি পার্টি থেকে একজন, আর একজন এমএলএদের মধ্য থেকে। বাকি 5 জন কাউন্সিল নির্বাচিত করবে। পূর্ব থেকেই দলে 2 গ্রুপ হয়ে গেছে, তথাপি পাকিস্তান ইস্যুর ওপর নির্বাচন এ সময় গোলমাল না হয় বাঞ্ছনীয় ছিল। আমরা ভালোভাবেই বুঝতাম 4 জনের মধ্যেও একজন প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি যথা মাওলানা আকরাম খাঁ সাহেব, একজন মুসলিম লীগ পার্লামেন্টারি পার্টির নেতা হিসেবে খাজা নাজিমুদ্দিন সাহেব, আর পার্লামেন্টারি পার্টি থেকে একজন প্রতিনিধি দিবেন এবং একজন আপার হাউসের মুসলিম লীগ থেকে নির্বাচিত হবেন। নাজিমুদ্দিন সাহেব পার্লামেন্টারি পার্টির নেতা ছিলেন। এমএলও ও এমএলসিরা তারই ভক্ত বেশি ছিল। শহীদ সাহেব ডেপুটি লিডার হওয়া সত্ত্বেও তাকে প্রতিনিধি না করে নাজিমুদ্দিন সাহেব ফজলুর রহমান সাহেবকে ডেকে পাঠালেন। শহীদ সাহেবকে বললেন, আপনাকে নির্বাচিত করে লাভ কি? আপনি তো কাউন্সিলর থেকেই ইলেকশন করে বোর্ডের মেম্বার হতে পারবেন। ফজলুর রহমান সাহেব পারবেন না, তাই তাকেই সদস্য করলাম। আপার হাউস মুসলিম লীগ গ্রুপ থেকে বোধহয় নুরুল আমিন সাহেবকে নিলেন। এইভাবে 9 জনের মধ্যে 4 জন তার দলেরই হয়ে গেল। যেভাবেই হোক আর একজনকে তিনি ইলেকশনের মাধ্যমে পাশ করিয়ে নিতে পারবেন। এতেই গোলমাল শুরু হয়ে গেল। আমরা প্রতিবাদ করলাম এবং বললাম, শহীদ সাহেবকে এমএলএদের পক্ষ থেকে কেন নেওয়া হবে না? তাকে অপমান করা হয়েছে কারণ তিনি ডেপুটি লিডার মুসলিম লীগের পার্লামেন্টারি পার্টির। এটা একটা ষড়যন্ত্র। শহীদ সাহেব আমাদেরকে বোঝাতে চেষ্টা করলেন, ঠিক আছে, এতে কি হবে? আমরা বললাম, আপনি আর উদারতা দেখাবেন না। নাজিমুদ্দিন সাহেবের মনে রাখা উচিত ছিল যে তিনি আজ মুসলিম লীগ পার্টির নেতা ও এমএলএ হয়েছেন একমাত্র আপনার জন্য। পটুয়াখালীতে শেরে বাংলা তাকে পরাজিত করে রাজনীতি থেকে বিদায় দিয়েছিলেন। বাংলাদেশের কোনো জেলা থেকেই তিনি হক সাহেবের সাথে ইলেকশনে করে জিততে পারতেন না, যদি না আপনি তাকে আপনার একটা সিট থেকে পদত্যাগ করে পাশ করিয়ে নিতেন। তাও আবার কলকাতা না হলে আপনিও পারতেন না। শহীদ সাহেব 1937 সালের নির্বাচনে কলকাতা থেকে 2টা সিটে এমএলএ হন। নাজিমুদ্দিন সাহেব পটুয়াখালী থেকে পরাজিত হয়ে ফিরে আসলেন। তার রাজনীতি থেকে সরে পড়া ছাড়া আর কোনো উপায় ছিল না। শহীদ সাহেব হক সাহেবকে চ্যালেঞ্জ দিয়ে বললেন, আমি নাজিমুদ্দিন সাহেবকে কলকাতা থেকে বাই ইলেকশন পাশ করিয়ে নেব, যদি হক সাহেব পারেন তার প্রতিনিধি দিয়ে মোকাবেলা করাতে পারে। হক সাহেবও লোক দাঁড় করিয়েছিলেন নাজিমুদ্দিন সাহেবের বিরুদ্ধে। নাজিমুদ্দিন সাহেবই শেষ পর্যন্ত জয়লাভ করলেন শহীদ সাহেবের দয়ায়। সেই নাজিমুদ্দিন সাহেব শহীদ সাহেবকেই অপমান করলেন। যাই হোক, আমাদের পক্ষ থেকে 5 জনই আমরা কাউন্সিলে দাঁড় করাবো। নাজিমুদ্দিন সাহেব দলের কাউকে হতে দেব না, কারণ আমাদের ভরসা ছিল কাউন্সিলে শহীদ সাহেব সংখ্যাগুরু। মাওলানা আকরাম খাঁ সাহেব একটা আপোষ করার চেষ্টা করলেন। মাওলানা সাহেবের বাড়িতে শহীদ সাহেব ও মাওলানা সাহেবের আলোচনা হলো। শহীদ সাহেব নরম হয়ে গেছেন দেখলাম। তিনি বললেন, এখন পাকিস্তানের জন্য সংগ্রাম, গোলমাল করে কি হবে? একটা আপোষ হয় ভালো। আমরা বললাম, 4 জনের মধ্যে 2 জনই তো নাজিমুদ্দিন সাহেবের ছিলেন, তিনি নিজেও তো মাওলানা সাহেব, কেন আর 2 জনের মধ্যে একজন আপনার গ্রুপ থেকে দিলেন না? আপনাকে না দিত? আমরা বললাম, কিছুতেই হবে না। দিন তারিখ আমার মনে নাই, তবে ঘটনাটা মনে আছে। বিকালে কলকাতা অ্যাসেম্বলি পার্টি রুমে এমএলও এমএলসি ও লীগ নেতাদের বৈঠক হবে, সেখানে আপোষ হবে। আমরাও খবর পেলাম। বেকার হোস্টেল ও অন্যান্য হোস্টেলে খবর দিয়ে 200-300 ছাত্র নিয়ে আমিও উপস্থিত হলাম। দরজা বন্ধ করে সভা হচ্ছিল। আমি দরজায় যেয়ে বললাম, আমাদের কথা আছে, শুনতে হবে। শেষ পর্যন্ত নেতারা রাজি হলেন। দরজাগুলি খুলে দিলেন, ছাত্ররা ভিতরে বসল। আমি প্রথম বক্তা, প্রায় আধা ঘন্টা বক্তৃতা দিলাম এবং শহীদ সাহেবকে বললাম, আপোষ করার কোনো অধিকার আপনার নেই। আমরা খাজাদের সাথে আপোষ করব না, কারণ 1942 সালে তিনি প্রধানমন্ত্রী হয়ে নিজের ভাইকে মন্ত্রী বানিয়েছিলেন, আবার তার বংশ থেকে 11 জনকে এমএলএ বানিয়েছেন। এদেশে তারা ছাড়া আর কোনো লোক ছিল না। মুসলিম লীগে কোটারি করতে আমরা দিব না। আমরাই হক সাহেবের বিরুদ্ধে আন্দোলন করছি, দরকার হয় আপনাদের বিরুদ্ধেও আন্দোলন করব। শহীদ সাহেবকে বাধ্য করে সভা থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছিলাম। আমার পরে ফজলুল কাদের চৌধুরী ও ফরিদপুরের লাল মিয়া সাহেবও আমাকে সমর্থন করে বক্তৃতা করেন। রাতে আমাদের সভা হলো। আমরা প্রায় রাতভরই শহীদ সাহেবের সাথেই রইলাম। শহীদ সাহেবের কাছ থেকে
জনাব নাজিমুদ্দিন সাহেব জানতে চেয়েছিলেন আপোষ হবে কিনা তাকে জানাতে। তিনি শহীদ সাহেবকে ফোনের মাধ্যমে অনুরোধ করলেন। আমরা বুঝতে পারলাম। শহীদ সাহেব বললেন, যা হয় আগামীকাল সকাল 9টার মধ্যে জানিয়ে দিব। আমাদের সকাল 8টার মধ্যে তার বাসায় আসতে বলে দিলেন। এই সময় নুরুদ্দিন, একরাম, নুরুল আলম, শরীফুদ্দিন, জহির আমরা প্রায় সকল সময়ই একসাথে থাকি। ফজলুল কাদের চৌধুরী সাহেবও দলবল নিয়ে কলকাতাতেই ছিলেন। চট্টগ্রামের ছাত্রদের মধ্যে তিনি জনপ্রিয় ছিলেন। আমরা সকালে শহীদ সাহেবের বাড়িতে যথাসময় হাজির হলাম। তিনি রাতে অনেকের সাথে আলাপ করেছিলেন। তিনি আমাদের নিয়ে বসলেন। আমি তার কাছেই বসলাম। শহীদ সাহেব বললেন, বুঝতে পারছি না তোমরা 5টা সিটি দখল করতে পারবে কিনা। আমি বললাম, স্যার বিশ্বাস করেন আমরা নিশ্চয়ই জিতব। খোদার মর্জি থাকলে আমাদের পরাজিত হবার কোনো কারণ নাই। আমি টেলিফোন তার হাতে তুলে দিয়ে বললাম, বলে দেন খাজা সাহেবকে ইলেকশন হবে। শহীদ সাহেব নাজিমুদ্দিন সাহেবকে টেলিফোন করে বলেন, ইলেকশনই হবে, যাই হোক না কেন ইলেকশনই হবে, ইলেকশনের মাধ্যমেই হবে। সকলেই তো মুসলিম লীগার, আমরা কেন উপরের থেকে চাপাতে যাব। নাজিমুদ্দিন সাহেব কি যেন বললেন। শহীদ সাহেব বললেন, আর হয় না, আপনারা ভালো ব্যবহার করেন নাই। আমরা বিদায় নিয়ে চলে এলাম। রাতে জেলা প্রতিনিধিরা লীগ অফিসে আসলেন। একজনের কথা আমার বিশেষভাবে মনে আছে। তিনি হলেন নোয়াখালী জেলা মুসলিম লীগের সেক্রেটারি মুজিবুর রহমান মোক্তার সাহেব। তিনি জেলার নেতাদের কাছে একটা চমৎকার বক্তৃতা করেন। সমস্ত নোয়াখালী জেলা শহীদ সাহেবের ভক্ত ছিল। হাসিম সাহেবের নেতৃত্বে আমাদের অফিস ভালোভাবে চলছিল। আমরা শিয়ালদহ ও হাওড়ায় লোক রাখলাম কাউন্সিলরদের অভ্যর্থনার জন্য। থাকার জায়গারও বন্দোবস্ত করলাম। ছাত্রকর্মীরা কলেজ হোস্টেল ছেড়ে বের হয়ে পড়েছে যার যার জেলার কাউন্সিলরদের সাথে দেখা করার জন্য। 2 দিন পর্যন্ত রাত দিন ভীষণভাবে কাজ চলল। মাওলানা রাগিব আহসান ও জনাব ওসমান সাহেব ছিলেন কলকাতা মুসলিম লীগের নেতা। কলকাতা মুসলিম লীগের সকলেই শহীদ সাহেবের ভক্ত। তারাও গাড়ি ও কর্মী নিয়ে প্রচারে নেমে পড়ল। সবার দিন দেখা গেল শত শত কর্মী হাজির হয়ে গেছে। আমরাও যারা কাউন্সিলে সভ্য তারা হলের ভিতরে চলে গেলাম। আর কর্মীরা দরজার বাইরে দাঁড়িয়ে ক্যানভাস করতে লাগলো। মাঝে মধ্যে শহীদ সরওয়ার্দী জিন্দাবাদ, আবুল হাসিম জিন্দাবাদ ধ্বনি দিচ্ছিল। শহীদ সাহেব ও হাসিম সাহেব পরামর্শ করে 5 জনের নাম ঠিক করলেন। হোসেন শহীদ সরওয়ার্দী, আবুল হাসিম, মাওলানা রাগিব আহসান, আহমেদ হোসেন এবং 5 নম্বরে লাল মিয়া আমাদের পক্ষের। অন্য পক্ষ থেকে নাজিমুদ্দিন সাহেবেরও 5 জনের নাম দিলেন। এই সময় ফজলুল কাদের চৌধুরী সাহেব পার্লামেন্টারি বোর্ডের সদস্য হবার জন্য ব্যস্ত হয়ে পড়েন। ভীষণ ক্যানভাস শুরু করেন। আমিও তার জন্য তদবির করেছিলাম। শহীদ সাহেবও প্রায় রাজি হয়ে গিয়েছিলেন। লাল মিয়াকে বাদ দিয়ে ফজলুল কাদের চৌধুরীকে নেওয়া হবে। তখনও ফাইনাল হয় নাই। এই অবস্থায় রাতে ফজলুল কাদের চৌধুরী সাহেব নাজিমুদ্দিন সাহেবের সাথে দেখা করলেন এবং তাকে নমিনেশন দিলে তিনি চট্টগ্রাম গ্রুপ নিয়ে তার দলে যোগদান করবেন বলে প্রস্তাব দিলেন। শহীদ সাহেবও রাতেই খবর পেলেন এবং বলেন, কিছুতেই ওকে নমিনেশন দেওয়া হবে না, কারণ এই বয়সেই ওর এত লোভ। ওদিকে নাজিমুদ্দিন সাহেবও তার দল থেকে নমিনেশন দিতে রাজি হলেন না। শেষ পর্যন্ত চৌধুরী সাহেব ও শহীদ সাহেবের দলকেই ভোট দিলেন। তার দলের সকলেই শহীদ সাহেবের ভক্ত। এম এ আজিজ, জহুর আহমেদ চৌধুরী, আবুল খায়ের সিদ্দিকী, আজিজুর রহমান চৌধুরী সকলেই শহীদ সাহেবের ভক্ত ছিলেন। চৌধুরী সাহেবের এই ব্যবহার তারা কিছুটা মনক্ষুণ্ণই হয়েছিলেন। এরা সবাই ছিলেন আমার ব্যক্তিগত বন্ধু। কাউন্সিল সভা যখন শুরু হলো, মাওলানা আকরাম খাঁ সাহেব কিছু সময় বক্তৃতা করলেন। তারপরেই আবুল হাসিম সাহেব সেক্রেটারি হিসেবে বক্তৃতা দিতে উঠলেন। কিছু সময় বক্তৃতা দেওয়ার পরই নাজিমুদ্দিন সাহেবের দলের কয়েকজন তার বক্তৃতার সময় গোলমাল করতে আরম্ভ করলেন। আমরাও তার প্রতিবাদ করলাম। সাথে সাথে গন্ডগোল শুরু হয়ে গেল। সমস্ত যুবক সদস্যই ছিল শহীদ সাহেবের দলে। আমাদের সাথে টিকবে কেমন করে? নাজিমুদ্দিন সাহেবকে কেউ কিছুই বলল না। তবে তার দলের সকলেই কিছু কিছু মারপিট কপালে চড়েছিল। আমি ও আমার বন্ধু আজিজ সাহেব দেখলাম শাহ আজিজুর রহমান সাহেব ছাত্রলীগের ফাইনাল নিয়ে নাজিমুদ্দিন সাহেবের পিছনে দাঁড়িয়ে আছেন। আমি ও আজিজ পরামর্শ করছি শাহ সাহেবের কাছ থেকে এই খাতাগুলি কেড়ে নিতে হবে।
আমাদের ছাত্রলীগের কাজে সাহায্য হবে। নাজিমুদ্দিন সাহেব যখন চলে যাচ্ছিলেন, শাহ সাহেবও রওনা করলেন। আজিজ তাকে ধরে ফেলল। আমি খাতাগুলি কেড়ে নিয়ে বললাম, কথা বলবেন না, চলে যাবেন। আজকাল যখন শাহ সাহেবের সাথে কথা হয় ও দেখা হয়, তখন সেই কথাগুলো মনে করে হাসাহাসি করি। শাহ সাহেব 1964 সালে আওয়ামী লীগে যোগদান করেন এবং ন্যাশনাল অ্যাসেম্বলিতে আওয়ামী লীগ পার্টির নেতা এবং বিরোধী দলের ডেপুটি লিডার হন। তার সাথে আমার মতবিরোধ 1958 সালে মার্শাল ল জারি হওয়া পর্যন্ত চলে। মাওলানা সাহেব পরের দিন পর্যন্ত সভা মুলতবি রাখলেন এবং 10টায় ভোট গ্রহণ শুরু হবে বলে ঘোষণা করলেন। ব্যালট করা হলো, পাশের রুমে বাক্স রাখা হলো, একজন 5টা করে ভোট দিতে পারবে। আমি ভিতরের গেটে দাঁড়িয়ে ক্যানভাস করছিলাম। মাওলানা সাহেবের কাছে কে যেন নালিশ করেছে। তিনি আমাকে বললেন, তুমি ওখানে কি করছো ছোকরা? আমি বললাম, আমিও একজন সদস্য, ছোকরা না। মাওলানা সাহেব হেসে চলে গেলেন। সন্ধ্যা পর্যন্ত ভোট গণনা হয়ে গেল। শহীদ সাহেবের দলেরই 5 জন জিতলেন। আমি ফুলের মালা জোগাড় করেই রেখেছিলাম, আরও অনেকেই মালা জোগাড় করে রেখেছিল। আমি যখন শহীদ সাহেবের গলায় মালা দিলাম, শহীদ সাহেব আমাকে আদর করে বললেন, তুমি ঠিকই বলেছিলে, লাল মিয়া সাহেবকে নিয়ে আমাদের ভয় ছিল। আমি ব্যক্তিগতভাবে অনেককে অনুরোধ করেছিলাম তাকে একটা ভোট দিতে। ফরিদপুর জেলার মাত্র সামান্য কয়েকটা ভোটই ছিল শহীদ সাহেবের দল পেয়েছিল। লাল মিয়া সাহেব, আমি ও আর কয়েকজন ভোট দিয়েছি, আর সকল ভোটেই তজিমুদ্দিন সাহেবের। মোহন মিয়া ও সালাম সাহেবের নেতৃত্বে নাজিমুদ্দিন সাহেব দল পেয়েছিল। লাল মিয়া সাহেবের 2-4টা ভোট ফরিদপুর থেকে আমি জোগাড় করেছিলাম। লাল মিয়া সাহেব মোহন মিয়া সাহেবের সহোদর ভাই হলেও তিনি লাল মিয়ার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অন্য কথা যাওয়ার পূর্বে আরেকটা কথা না বললে অন্যায় হবে। লাল মিয়া সাহেব পার্লামেন্টারি বোর্ডের মেম্বার হওয়ার পরে ফরিদপুরের সদস্যদের নমিনেশনের সময় ভাইয়ের পক্ষ অবলম্বন করেন। আমাদের দলের লোককে নমিনেশন দিতে রাজি হন নাই। ফরিদপুরের 6টা সিটের মধ্যে অনেক ঝগড়া করে মাত্র 2টা সিট আমরা পেয়েছিলাম। একটা রাজবাড়ির খান বাহাদুর ইউসুফ হোসেন চৌধুরীর সিট, আর একটা মাদারীপুরের ইস্কান্দার আলী সাহেবের। মোহন মিয়া নির্বাচনে দত্তপাড়ার শামসুদ্দিন আহমেদ চৌধুরী ওরফে বাদশা মিয়ার কাছে পরাজিত হন। বাদশা মিয়া ফল ঘোষণা হওয়ার সাথে সাথেই ঘোষণা করলেন, আমার জয়, মুসলিম লীগের জয় ও পাকিস্তানের জয়। লাল মিয়া ও মোহন মিয়া সকল সময়ই ভিন্ন দলে থাকতেন। প্রথমে লাল মিয়া সাহেব কংগ্রেস করতেন, মোহন মিয়া সাহেব মুসলিম লীগ করতেন। আবার মুসলিম লীগে যখন যোগদান করলেন, এক ভাই রইলেন শহীদ সাহেবের দলে, আরেক ভাই খাজা নাজিমুদ্দিনের দলে। আবার পাকিস্তান আমলে আইয়ুবের মার্শাল ল আসলে এক ভাই আইয়ুব খান সাহেবের দলে আর এক ভাই বিরোধী দলে। যে দলই ক্ষমতায় থাকুক না কেন, তাদের ক্ষমতা ঠিকই থাকে। এই অপূর্ব খেলা আমরা দেখেছি জীবনভর। রাতের বেলা 2 ভাই এক, নিজেদের স্বার্থের বেলায় মুহূর্তের মধ্যেই এক হয়ে যান।